আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা বাস্তব সংখ্যার রাজ্যে প্রবেশ করব। এখানে শুধু সংখ্যা নিয়ে আলোচনা হবে না, সংখ্যার পিছনে প্রতিটি গল্প নিয়ে আলোচনা হবে। দেখো, যেমন আমার দাদা থেকে আমার বাবা, বাবা থেকে আমি, এখন আসার পরে এখন সবার আলাদা আলাদা একটা পরিচয় আছে না? তেমনি করে আমরা যখন বাস্তব সংখ্যার রাজ্যে প্রবেশ করব, তখন বাস্তব সংখ্যা থেকে আসছে কি মূলদ, অমূলদ, আবার মূলদ থেকে আসছে পূর্ণ, ভগ্নাংশ। এখন সবার আলাদা আলাদা পরিচয় আছে, আমরা ওগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ধরো, তোমাকে বলা হলো, তো যখন তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো, ঘড়ির টাইম দেখো, এখানে সংখ্যা। আবার তুমি বাজারে যাও, তোমার বাসা থেকে তুমি বাজার গেছো, এখানে একটা দূরত্ব, এটা একটা সংখ্যা। আবার তুমি কেনাকাটা করছো, টাকা লেনদেন করছো, এখানেও সংখ্যার খেলা। ঠিক আছে? এখন ওখানে যে কেনাকাটা করার ক্ষেত্রে তুমি যদি কলা কিনো, হালি কিনছো, এখানেও সংখ্যা, 1 হালি 2 হালি। আবার যদি তুমি চাল কিনো, 4 কেজি 5 কেজি, এখানেও সংখ্যা। এখন তোমাকে বলা হলো সংখ্যা কি, তখন তোমরা এক একজন এক একভাবে এটা বলতে পারো যে 1 2 3 4 এগুলো সংখ্যা। আবার কেউ বলবো, যখন দ্রুত মাপছি, আচ্ছা 1.7 কিলোমিটার এটা সংখ্যা। আবার কেউ এটাও বলতে পারে যে √2 √3 পাই, এগুলো সংখ্যা। হ্যাঁ, এগুলো সবই তো সংখ্যা। এগুলা এগুলো সব হচ্ছে বাস্তব পরিবারের সদস্য, বাস্তব সংখ্যা ওই পরিবারের সদস্য। এখন দেখো, বাস্তব সংখ্যা থেকে আসছে কি মূলদ, অমূলদ, এগুলার পরিচয় নিয়ে পরে কথা বলবো। এখানে মূলদ থেকে আসছে আমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? আর পূর্ণ সংখ্যা থেকে আমার কি আসছে, পূর্ণ সংখ্যাগুলোর থেকে ধনাত্মক আসছে, ঋণাত্মক আসছে। আবার আরেকটা আছে কি শূন্য, এটা নিরপেক্ষ। আবার ধনাত্মক সংখ্যাগুলা একটা হচ্ছে মৌলিক সংখ্যা, কিছু আছে আবার যৌগিক সংখ্যা, আর একটা আছে ওয়ান। ওয়ান মৌলিক না যৌগিক না, এটাকে ইউনিট নাম্বার বলা হয়। বুঝে গেছে? হ্যাঁ, এবার আসো ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সাধারণ ভগ্নাংশ আর একটা কি দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ যেটা, ওইটা আবার দুই প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আরেকটা আছে কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের একটা অংশ, বা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা যায়। দশমিকের দিকে যদি আমরা তাকাই, দশমিক ভগ্নাংশ একটা আছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা আছে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবার আমরা ওদের পরিচয়গুলো জানবো। আসো, এখানে আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলা? সকল ধনাত্মক অখণ্ড অথবা পূর্ণ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। কি? সকল ধনাত্মক, সকল ধনাত্মক অখণ্ড অথবা পূর্ণ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন দেখো, এটার যদি আমি উদাহরণ দিতে যাই, 1 2 3 ডট ডট ডট, এগুলো হচ্ছে আমাকে বাস্তব সংখ্যা। এটার ভিতরে এটাকে অবশ্যই মনে রাখবা, এখানে নোট, শূন্য বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত নয়। বুঝা গেছে? শূন্য বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত নয়। এবার আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে একের চেয়ে বড়, যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সাধারণ না, অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকে না, তাকে মৌলিক সংখ্যা বলে। তুমি যদি অন্যভাবে সংজ্ঞায়িত করতে চাও, তাহলে যে সংখ্যার বা যে সংখ্যাগুলোর সাধারণ না, গুণনীয়ক দুইটির বেশি নয়, তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার গুণনীয়ক দুইটির বেশি নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার যদি উদাহরণ আমরা দিতে যাই, তাহলে 2 3 4, 4 না 5 7। এখন দেখো, 2, নোট করবা এটা, 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। কি? 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। বুঝা গেছে? এবার আসো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত এদের কি আরো
গুণনীয়ক আছে, এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো গুণনীয়ক আছে, তাকে বলে যৌগিক সংখ্যা। তুমি অন্যভাবে যদি সংজ্ঞায়িত করতে চাও, যে সংখ্যার গুণনীয়ক দুইটির বেশি তাকে বলে যৌগিক সংখ্যা। ঠিক আছে, যৌগিক সংখ্যাকে আমরা যদি উদাহরণ দিতে যাই, 4, 6, 8, 10, 9 আছে এদিকে, 9, 10, এগুলো হচ্ছে আমার যৌগিক সংখ্যার উদাহরণ। ঠিক আছে। এখন দেখো কি বলছে, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন আমি যদি সংজ্ঞায়িত করি, এক্সাম্পল দেই, তাহলে -2, -1, 0, 1, 2, 3, ... এগুলো হচ্ছে আমার কি? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার উদাহরণ। এখন কি বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক এই যে এদিকে, তাহলে আমি কি লিখতে পারি? 1, 2, 3, 4। শূন্যর চেয়ে বড় সকল, মানে শূন্যর চেয়ে বড় অখণ্ডায়িত সব সংখ্যা কি? পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে কি আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এর বলছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যর থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাই কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য থেকে ছোট, যেমন আমরা লিখতে পারি -2, -1, এগুলো হচ্ছে আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর আছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? 0, 1, 2, 3, এগুলো হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আসুন কি সহমৌলিক। সহমৌলিক কাকে বলে? সহমৌলিক সংখ্যা হচ্ছে, মানে এখানে দুইটি সংখ্যার নিয়ে আমার কাজ। দুটি সংখ্যার, যে সংখ্যার সাধারণ গুণনীয়ক, এক সাধারণ গুণনীয়ক থাকবে 1 বাদে অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। যেমন আমি যদি লিখি 2, 3, এদের সাধারণ গুণনীয়ক কত? এটার 1, 2, এটার আছে 1, 3। ঠিক আছে, কারণ সাধারণটা হচ্ছে 1। সাধারণ কি আছে এদের মধ্যে? 1। সাধারণ একটা গুণনীয়ক আছে, ওইটা হচ্ছে 1। যেমন আমি যদি বলি 9 আর হচ্ছে কি 4। এখন তুমি দেখো এখানে আছে, এটার ভিতরে আছে কি কি? 1, 3, 9। এটার ভিতরে আছে কি? 1, 2, 4। ঠিক আছে, সাধারণ গুণনীয়ক আছে কোনটা? একটাই আছে আমার, ওই একই। তাহলে এগুলো হচ্ছে কি সহমৌলিক। এবার আসেন ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা কোনগুলা? পি কিউ আকারে প্রকাশ করা যায়। কি? যে সংখ্যাকে, মানে পি কিউ থাকবে কি পরস্পর, পি কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক। আগে তো সহমৌলিক পড়ছি, এখন ভগ্নাংশের ভিতরে পি কিউ, পি বাই কিউ হচ্ছে কি? পি বাই কিউ সহমৌলিক। আবার কিউ নট ইজ ইকুয়াল টু 0, আবার কিউ নট ইজ ইকুয়াল টু 1। যখন এই শর্ত তিনটা ফিল আপ করবে, তখনই আমরা কি বলবো? এটা ভগ্নাংশ। এখন দেখো এই শর্তগুলো আমাকে কেন দিছে? যদি এই শর্তগুলো না থাকে তখন কি হয়, না মানলে কি হয়? এখন দেখো আমাকে যদি বলা হয় 9/3, ঠিক আছে, এখন দেখো সহমৌলিক যদি না হয়, তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাই? এখানে থাকে 3, এখানে 1, তাহলে আমি শেষ কি পাই? 3, পূর্ণ সংখ্যা পাইলাম। এখন এইটা সহমৌলিক না হলে আমি এটা পাইতাম? সহমৌলিক হলে তো এটা পাইতাম না। এখন এটা পাওয়ার কারণে তো এখন আমার এটা ভগ্নাংশ হইল না। ঠিক আছে, এই সত্যটা না মানলে আমার এটা ভগ্নাংশ হবে না। এখন আসেন 0, কিউ 0 হতে পারবে না।
আমাকে যদি বলা হয় এখানে 9, এটা তো মানে ম্যাথই হবে না, ম্যাথ এরর দেখাবে আপনি যদি ক্যালকুলেটরকে জিজ্ঞেস করেন। ঠিক আছে, শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। এখন আসেন কি বলছে, আমার কিউর মানটা 1 হতে পারবে না। আবার যদি আমরা বলি 10/1, এখন দেখেন এটাকে তো 1 দিয়ে যদি আমরা ভাগ করি আমরা কি পাই, 10ই পাই, পূর্ণ সংখ্যা পাই, ভগ্নাংশ হলো না। তখন আমার ভগ্নাংশ হতে হলে p/q, তখন আমার কি হবে, p, q কি, p, q পরস্পর সহমৌলিক। আবার হতে হবে q নট ইকুয়াল টু 0, q নট ইকুয়াল টু কি 1। তখনই আমার যখন এগুলো এই শর্ত ফিল আপ করবে তখন p/q কে কি বলে, ভগ্নাংশ সংখ্যা বলবে। এবার আসি আমরা মূলদ। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে পি ও কিউ পূর্ণ সংখ্যা। কি, পি ও কিউ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পি ও কিউ পূর্ণ সংখ্যা। আবার কিউ নট ইজ ইকুয়াল টু কি 0, এই শর্ত ফিল আপ করলে আমার এটাকে মূলদ সংখ্যা বলে। এখন দেখেন এটা পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হওয়া যাবে না। দেখেন এখন আমি যদি দেই 4/2 পূর্ণ সংখ্যা দিলাম, তাহলে আমি কি পেলাম, 2 পেলাম, এটাকেও মূলদ বলে। আমি দিলাম 3/1, কি পেলাম, 3 পেলাম, এটাকেও মূলদ বলে। আমি দিলাম 3/2 পাইলাম কত, 1.5, এটাকেও মূলদ বলে। আবার শর্ত বলছে কি এটা হওয়া যাবে না, তাহলে কিউর মান 1 হওয়া যাবে, 0 হওয়া যাবে না। এখন 3/যদি 0 দিই, এটা তো সম্ভব না, 0 দিয়ে কোনো কিছু ভাগ সম্ভব না। এই শর্তটা ফিল আপ করলেই তখন p/q কে কি বলে, মূলদ সংখ্যা বলে। এবার আসুন যে সংখ্যাকে অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। যে সংখ্যাকে, যেটা আমার মূলদ, যেটা মূলদ না ওইটাই অমূলদ সংখ্যা, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। এবার আসেন সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা, মানে আমার দশমিকের পরে অঙ্কগুলার লিমিট থাকবে। সাপোজ 0.125 সসীম গণনা করা যায়, এটা হচ্ছে আমার সসীম দশমিক ভগ্নাংশ। দশমিকের পরে অঙ্ক সংখ্যা কি হলে, লিমিট থাকলে, লিমিটেড হলে এটাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। এখন দেখো 1.5, এটা হিসাব করতে পারি, গণনা মানে আমার আয়ত্তের মধ্যে আছে, এটাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। অসীম দশমিক ভগ্নাংশ দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে ওগুলো কি অসীম পর্যন্ত থাকবে, এরকম থাকবে, এটাকে কি বলে, অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা অসীম থাকে তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। এবার আসেন বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো, সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এই যে আসেন কি বাস্তব সংখ্যা, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে। এবার মূলদ সংখ্যার ভিতরে তো আমি যা যা পড়ছি সব কিছু আছে, ঠিক আছে, মূলদ সংখ্যার ভিতরে। আর অমূলদ কোনটা, যেটা আমার মানে আমি হিসাব করতে পারি না কিন্তু বাস্তব, কি কিন্তু বাস্তব। দেখো পায়ের মান তো 3.1415 ডট 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 এরকম আসতে থাকে না, এখন এটার মান তো অগণিত আসতে থাকে, কিন্তু এটা তো আমার বাস্তব না, এটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। এইসব মানগুলোই কি, আবার যদি বলে এটার মানগুলো কি অমূলদ সংখ্যা। আর মূলদের ভিতরে তো আমার সব আছে, তখন মূলত অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বুঝা গেছে? এবার আসেন ধনাত্মক সংখ্যা। এখানে আমরা কি পড়ছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে মানগুলো থাকবে 1, 2, 3 ডট ডট ডট, এই এরকম না, এগুলো পূর্ণ সংখ্যা। এবার বলছে কি ধনাত্মক সংখ্যা, শুধু ধনাত্মক সংখ্যা, শুধু ধনাত্মক সংখ্যা আমার এটা তো এরকম হইতে পারে, কি 1.5, কি 0.5, আবার এটাও হতে পারে পাই, ধনাত্মক সংখ্যা, যে পাই মানটা আছে না, এটা আমার ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, ভগ্নাংশ আমি আবার, আমাকে যদি এটা বলে
5/3, এটা আমার ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, 2, 3, 4 এগুলো আমার ধনাত্মক সংখ্যা। এবার ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা শুধু মাইনাস হবে এদের আগে। ঠিক আছে, এদের আগে মাইনাস দেওয়া থাকবে, ওগুলোই ঋণাত্মক সংখ্যা। তারপর কি বলছে, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। এটার ভিতরে এক্সট্রা কি থাকবে? শূন্য থাকবে, শূন্য সহ সকল, এগুলোর ভিতরে তো শূন্য নাই। ঠিক আছে, এটার ভিতরে শূন্য থাকবে, আর শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। এবার আমরা মেইন ম্যাথে প্রবেশ করব। এতক্ষণ তো আমরা যা গল্প করছি, এদের পরিচয় জানছি, কে কোন পরিবারের সদস্য, কোন পরিবার থেকে কে আসছে, কিভাবে আসছে। এখন আমরা ম্যাথে প্রবেশ করব। টাইপ 1, টাইপ 1 আমাকে যদি ক বলা হয় এটাকে কোন দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কি বলছে? এই একটা মান দিয়ে আমাকে বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন দেখো, আমাকে ভাগ কত? 6, এখানে আছে কত? 1। এটা 1কে তো 6 দিয়ে ভাগ করা যায় না, তখন আমি কি করব? এখানে একটা শূন্য নেব, এখানে দশমিক দিয়ে, শূন্য দশমিক দিয়ে আমি এখানে একটা শূন্য লিখতে পারি। ঠিক আছে, এখন যদি আমি এটাতে ভাগ করি, ভাগ করতে পারবো। এখন এটার ভিতরে 6 10-এর ভিতরে কয়বার যায়? একবার, তখন আমি এখানে 1 দিব, আর এই যে এ 1 দিয়া এই 6 এর গুণ করব, গুণ করার পরে ভাগ করব। যোগ বিয়োগ গুণ ভাগ তো এটা সবাই পারে, আর ভাগের ভিতরে কি, গুণের ভিতরে কি, এগুলো তো আপনারা জেনে আসছেন। তারপর আমি মাঝে মাঝে বলবো। এখন ভাগের ভিতরে বিয়োগ, আমরা এখান থেকে বিয়োগ করব, আমরা কত পাইলাম? 4। এখন এটার ভিতরে দেওয়ার জন্য 4 এর যায় না, আমরা শূন্য নেব, শূন্য নেওয়ার পরে এটার ভিতরে কয়বার যায়? 6 বার, তাহলে আমরা 6 দিতে পারি, তাহলে 6 6 36 থাকে 4। আবার যদি নেই তাহলে সেম ভাবে 36, আবার থাকে 4, আবার যদি নেই 36, আবার থাকে 4। তার মানে কি আমার এটা 6 আসতেই থাকবে নাকি, বারবার 6 আসতে থাকে। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। কি বলছে? দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। দশমিক প্রকাশ করো, হয়ে গেল। এখন তোমাকে আরেকটা যদি ম্যাথ বলা হয়, কি সাপোজ কোনটা, 3 সমস্ত কই 2/9, এটাকে যদি আমাকে বলে, কি বললো, দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে, এখন এটাকে আমি লিখতে পারি 9, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে যোগ, তাহলে 3 নং 27 যোগ করলে 29। এটাকে আমরা পারবো না, এখানেই করি আমরা এটার মধ্যে। এখন দেখেন এটার ভিতরে কয়বার যায়? 3 বার, তাহলে 3, 3 নং 27 বিয়োগ করলে 2। এখন আর সংখ্যা নাই, যখন নাই তখন আমরা এখানে একটা দশমিক দিয়া এখানে শূন্য নেব। ঠিক আছে, এখন এটার ভিতরে কয়বার যায়? 2 বার, কয়বার? 2 বার। 18, 2 শূন্য দিলে এটার ভিতরে কয়বার যায়? 2 বার, 18, 2, মানে এটা তো বারবার আসতে থাকবে নাকি। তো এগুলার আমরা যদি এই যে 6, এটা সর্বশেষ কি 6টা বারবার আসতেছে, এটা আবৃত্তি হচ্ছে। যদি আবৃত্তি হয় তখন আমরা এটাকে, এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি 0.16 পুনঃপুনিক। যে সংখ্যা আবৃত্তি হয় ওটাকে আমরা পুনঃপুনিক দিয়ে লিখতে পারি। এখানে আমরা এই সংখ্যাটা লিখতে পারি 3.2 পুনঃপুনিক। ঠিক আছে, এখন আমরা চলে যাব টাইপ 2 তে।
আমি প্রত্যেকটা টাইপের একটা অথবা দুইটা করে ম্যাথ দেখাবো, সময় তো কম, তোমরা বাকিগুলো দেখে নিও। এবার চলে আসো টাইপ 2। টাইপ 2 তে কি বলছে, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। কি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। এখন আমাকে মান দিয়ে দিল 0.2 পুনঃপুনি, এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে। এখন দেখো এই সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য সাপোজ আমাকে যদি এটা দিয়ে দিত 1.3, 1.3 রে আমার এই যে দশমিকের জন্য কি একটা ওয়ান, দশমিকের জন্য একটা ওয়ান, আর দশমিকের পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য, কি যতটা অঙ্ক আছে ততটা শূন্য, তাহলে এই তখন মানে আমি যদি এটা সমান কি লিখতে পারি, উপরে লিখবো যা আছে তা লিখবো, ঠিক আছে, নিচে দশমিকের জন্য ওয়ান, আর দশমিকের পরে যত সংখ্যা আছে তত কি শূন্য। এটা আমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। হ্যাঁ, তখন এবার আসেন এটার ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এখন যদি আমাকে এটা বলে পুনঃপুনিক আছে, দশমিক আছে, এখন এগুলাকে যখন পুনঃপুনিক আকারে মানে আবৃত সংখ্যাগুলো থাকে তখন আমাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাকে প্রথমে সাধারণ ভগ্নাংশ উপরে থাকে কি লব, নিচে থাকে হর, তখন আমি লিখতে পারি সাধারণ ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, লিখতে পারি এখানে থাকে কি লব, এখানে থাকে হর, এরকমই তো। এখন উপরে যা আছে প্রথম লিখবো কি সংখ্যা যা আছে সব লিখে দেবো, এখানে ডান পাশে যাতে শূন্য আছে মানে সংখ্যা যা আছে তা বলতে পুনঃপুনিক আর হচ্ছে দশমিক, এই দুইটা চিহ্ন তুলে বাকি যা আছে সব, তখন ডান পাশে আছে শূন্য, আচ্ছা আমরা শূন্য ছয় লিখি, ঠিক আছে। এখানে একটা মাইনাস, মাইনাস দিয়ে হবে কি মানে যেটা আবৃত হচ্ছে, যেটা আবৃত হয় নাই ওই সংখ্যাটা, এখানে আবৃত হয় নাই কি শূন্য, শূন্য লাগবে না আমার, তারপর আমরা লিখলাম বোঝার, এখানে দিয়ে দিলাম, পরে আর দেব না। হ্যাঁ, নিচে দেব কি আবৃত, যতগুলা অঙ্ক আবৃত হচ্ছে ততগুলা নাই, এখন আবৃত হচ্ছে কয়টা একটা, তাহলে একটা নাই, আর আবৃত হয় নাই মানে অনাবৃত অতটা শূন্য, দশমিকের পরে, দশমিকের পরে আমার অঙ্কে আছে একটা আর ওইটাই আবৃত, তাহলে আমার শূন্যের প্রয়োজন নেই। এখন দেখো আমার এখানে আছে দুই, দুই থেকে যদি শূন্য যায় তাহলে দুই, আর নিচে আছে নাই, এটি আমার সাধারণ ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে, বোঝা গেছে। আমরা এটা একটু এলোমেলো মনে হচ্ছে, আমরা আরেকটা যদি দেখি, একটু বড় টাইপের একটা ম্যাথ দেখতে হবে, এখানে আছে না, আচ্ছা দেখি আমি একটা দেই 1.23455 1.23445, ঠিক আছে। এখন আমরা এখানে পুনঃপুনিকটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই দুইটার উপরে পুনঃপুনিক। এখন এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে যাই তখন সাধারণ ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, আমরা দেখি প্রথমে আমরা কি লিখবো, দশমিক আর পুনঃপুনিক বাদে এই দুইটা চিহ্ন বাদে, দশমিক আর পুনঃপুনিক চিহ্ন বাদে যা আছে সব তুলে দিব, তাহলে 1 2 3 4 4 5, ঠিক আছে। তারপরে কি দিব, একটা মাইনাস চিহ্ন দেব, বুঝা গেছে। মাইনাস চিহ্ন দেওয়ার পরে পুনঃপুনিক বাদে যা আছে তো সব দেব। এখন পুনঃপুনিক আছে আমার এই তিনটার উপরে, আর নাই এই তিনটার উপরে, এখন আমরা দিব 1 2 3। প্রথমে হচ্ছে কি পুনঃপুনিক আর দশমিক তুলে দিয়ে যা থাকে তা লিখে দিব, তারপরে মাইনাস চিহ্ন দেব, মাইনাস চিহ্ন দিয়ে যেটা অনাবৃত মানে যেটা দশমিকের সরি পুরো সংখ্যাতে যেটা অনাবৃত আছে ওই সংখ্যাটা লিখবো, ঠিক আছে। হ্যাঁ, এবার হরের জায়গায় কি হবে, হরের জায়গায় হবে যতগুলো সংখ্যা কি হয়েছে, যতগুলো সংখ্যা আবৃত হয়েছে ততটা কি নাই। এখন আবৃত হচ্ছে কয়টা, তিনটা, কয়টা তিনটা, তাহলে আমি তিনটা নাইন দেব। আর দশমিকের পরে অনাবৃত অঙ্ক যা আছে, যতটা অঙ্ক আছে ততটা শূন্য। এখন দেখেন দশমিকের পরে আমার দুইটা অঙ্ক আছে অনাবৃত, ততটা শূন্য। হ্যাঁ, এখন বিয়োগ করার পরে যা হয় তাই আমার অ্যান্সার,
সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। তারপরে আপনি ক্যালকুলেটরকে জিজ্ঞেস করবেন, যেটা অ্যান্সার দেয় ওইটাই। বুঝে গেছে? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব টাইপ 3-তে। টাইপ 3-তে কি বলছে? স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। স্বদেশ স্বদেশ আবৃত প্রকাশ করো। ঠিক আছে, স্বদেশ আবৃত মানে, স্বদেশ মানে দেখতে কি একই হবে, দশমিকের পরে মানে, যেমন ধরো তোমার দুইটা হাত আছে, আমার দুইটা পা হাত আছে, তোমার দুইটা পা আছে, আমার দুইটা পা আছে, আমরা দেখতে কি একই, প্রায় সকল মানুষ দেখতে একই, এরকমই মানে এটার ক্ষেত্রে হচ্ছে দশমিকের পরে দেখতে একই হবে। ঠিক আছে, এখন আমাকে যদি একটা অঙ্ক নেই আমরা, এখানে আমি একটা নেই 5.6 পুনঃপুনি, তারপরে কমা দিয়ে আরেকটা নিলাম 7.345 পুনঃপুনি, ও কি নেব 10.78 2 3 4। ঠিক আছে, এই তিনটার উপরে পুনঃপুনি। এখন এটাকে স্বদেশ আবৃত পরিণত করতে হলে আমাকে কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথমে অনাবৃত সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যাতে অনাবৃত অঙ্ক কয়টা আছে আমরা ওইটা দেখতে হবে, আর যেটাতে সর্বোচ্চ সংখ্যক আছে, ঠিক আছে, ওই সংখ্যাটা মানে কতগুলো অঙ্ক নিব। এখন দেখেন এটাতে দশমিকের পরে অনাবৃত কয়টা আছে? নাই, শূন্যটা। এটাতে একটা আছে, এটাতে দুইটা আছে। দশমিকের পরে এখানে দুইটা অঙ্ক নেব, দশমিকের পরে অনাবৃত অঙ্ক নেব কয়টি? দুইটি। এবার আসেন তারপরে যে আবৃত কয়টি নেব। এবার আবৃত নিব, এখানে যতগুলো অঙ্ক আবৃত আছে এটাতে আছে কয়টা? একটা। এটাতে আছে দুইটা। এটাতে আছে তিনটা। এই যে 1 2 3 এদের লসাগু সমান সংখ্যক আমরা কি নেব? এই আবৃত অংশ নেব। ঠিক আছে, তাহলে এদের লসাগু কত? 1 2 3, 1 2 3, এদের লসাগু 6। কত? এদের লসাগু 6। আর আমার কি আছে? অনাবৃত অংশ দুইটা। আচ্ছা, এখন আমরা লিখি সলিউশন। সলিউশন যদি লিখতে যাই 5.6, 5.6 আমার দশমিকের পরে আমার টোটাল অঙ্ক হবে কয়টা? এখানে আছে 6টা, আর এখানে আছে কয়টা? 2টা, মোট 8টা হবে। তাহলে আমার পুনঃপুনিক শুধু 6 এর উপরে আছে, আমি 6টাকে 8 বার লিখে নিই। 6 6 6 4 5 6 7 8। ঠিক আছে, এখন আমার অনাবৃত হচ্ছে 2টি, আবৃত হচ্ছে 6টি। হ্যাঁ, আমার প্রথমটার কাজ শেষ, দ্বিতীয়টাতে চলে আসি। 7.345, এটাতে পুনঃপুনি, এটাতে পুনঃপুনি 7 দিব, আর 3 4 5। এখন দেখেন আমার এখানে দুইটা থাকবে, দুইটা রেখে দিয়ে তারপরের গুলা। এখন আমার আবৃত হচ্ছে কোনটা? 4 5। আমি 4 5 8টা সংখ্যা পর্যন্ত 4 5 4 5 লিখবো। যদি আমার এখানে কিছু একটা হয়, আমার 4 গিয়ে আমার 8টা যদি পূর্ণ হয়ে যায়, তখন আর আমি 5 নিব না। বুঝা গেছে? এখানে দুইটা সংখ্যা আবৃত হচ্ছে, আমার যদি 4 যাওয়ার পরে এখানে 8টা পূর্ণ হয়ে যায়, দশমিকের পরে 8টা অঙ্ক আসে, তাহলে আমার 5 এর নেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা লিখবো 3 3 4 5, 4 5 4 5
আরেকটা আছে কি 4। এখন দেখেন দুইটা দুইটা আছে অনাবৃত, 6টা আছে আবৃত। এবার আসেন পরের অঙ্কতে। 10.7823 4, এটা 2 আর 4 আছে কোনোখানে। এখন দেখেন 10, তারপর আছে 7 8, এটা অনাবৃত অংশ লিখলাম। তারপরে দেখেন 2 3, আর একটু কাছাকাছি লিখি, 2 3 4 2 3 4, দুইটা 6টা 8টা হয়ে গেছে। এখন 2 আর হচ্ছে কি 4 কোনোখানে, বুঝছেন? এটার ক্ষেত্রে আমার 4 পর্যন্ত গেছে। ওই যে আমার দশমিকের পরে অঙ্ক আসবে কয়টা টোটাল? 8টা। এই যে পুনঃপুনিক যে কয়টা অঙ্কের উপরে পুনঃপুনিক আছে ওদের লসাগুর সমান সংখ্যক আসবে। আর হচ্ছে অনাবৃত অংশ যেটাতে সর্বোচ্চ আছে ওই অঙ্ক, এখানে দুইটাতে 3 নম্বরটাতে দুইটা সর্বোচ্চ আছে, আমরা ওইটা নিলাম। বুঝা গেছে? আমরা চলে যাব পরবর্তী টাইপে। কালো মার্কার ইউজ করি। সরি 4, দেখি 4 নাম্বার কি বলছে। যোগ করো, কি বলছে? যোগ করো। যোগ করো ছোটবেলা থেকে আমরা করে আসছি। এখন আমরা দেখব কিভাবে আবৃত দশমিকের যোগ করে। তাহলে যোগ করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে? স্বদেশ আবৃততে রূপান্তর করতে হবে। এখন আমাকে যে অঙ্কটা দিল আমরা দেখে নিই। অঙ্কটা 3.89 পুনঃপুনিক। তারপরে আছে 2.178, এখানে পুনঃপুনিক। তারপরে আছে 5.89798 পুনঃপুনিক। ঠিক আছে, এটা আছে আমার প্রশ্ন। এখন এদেরকে আমি কি করতে হবে? আবৃত, প্রথমে স্বদেশ আবৃত ভগ্নাংশে পরিণত করব, তারপরে আমি যোগ করব। এখান থেকে আমি শুরু করি। এটাকে আগে যেভাবে স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করছে এগুলো ওইভাবে করে নিই। এখন দেখেন আমার এটাতে আছে কয়টা? এখানে অনাবৃত নাই, এখানে আছে একটা, এখানে আছে দুইটা। তাহলে আমার দশমিকের পরে অনাবৃত অংশ পেলাম কয়টা? দুইটা। আর এখানে আছে 2 2 2, তাহলে এদের লসাগু কত? 2 2 2, এখানে আছে 3টা 6, তাহলে দশমিকের পরে আমার 8টা আগেরটার মতনই হবে। তাহলে আমি লিখতে পারি 3 পয়েন্ট কত 8 9, 8টা না, 8 9 8 9 8 9, দুইটা থাকবে অনাবৃত, 6টা হবে আবৃত। তারপরে আসেন এটা ক্ষেত্রে 2.178, আবৃত হচ্ছে 7 8, আবৃত হচ্ছে 7 8 7 8 7, 8টা হয়ে গেছে 7 পর্যন্ত। এবার আমার 8 এর প্রয়োজন। এবার আসেন এখানে 5.89798, এখানে আবৃত হচ্ছে কি 798 798। পুনঃপুনিক 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 পুনঃপুনিক। হ্যাঁ, যোগ করার ক্ষেত্রে আমাকে সসীম দশমিকের নিয়মে আমরা যোগ করব। এক্ষেত্রে আমাকে মানে এগুলোর ক্ষেত্রে পূর্ণ সংখ্যাগুলো আমরা পাই না সাধারণত। না পাওয়ার কারণে আমরা এখানে 2 ঘর, এখানে একটা দাড়ি দিয়ে 2 ঘর বাড়িয়ে নিতে হবে। কি 2টা ঘর যদি আমি বাড়িয়ে নিই আমার পূর্ণ সঠিক মানটা আমি পাবো। এখন এখানে আবৃত হচ্ছে এটা 8 9। আরেকটা একটা নিয়ম আছে এটা, ওইটা হয় এই মেথড যদি করাই তাহলে তো এই ক্লাসে যদি আমি নেই তাহলে তো নেবই, আর না হয় অন্য কোনো ক্লাসে আমি নিয়ে নিব। আর এটার আবৃত্তি হচ্ছে কি, এটার আবৃত্তি হচ্ছে
এটা আবৃত সংখ্যা, হ্যাঁ। ও, এটার ক্ষেত্রে আমাকে একটু সতর্ক থাকতে হবে, কেননা দেখেন আমার টোটাল দশমিকের পরে এখানে কয়টা, 8টা। এখন আমার এখানে ছিল একটা, আর এখানে টোটাল 8টা নেওয়ার ক্ষেত্রে আমার এই যে 7 গেছে কিন্তু 8 যায় না। আমি এখন যদি যে অঙ্কটা নিব এটা 8 থেকে শুরু করতে হবে, কি 8 7, দেখেন আবার এটা আবৃত হচ্ছে কি 7 8 7 8, কিন্তু এখানে আমি 7 দিয়ে শেষ করে দিয়েছি। আবার এখানে শুরু করতে হলে আমাকে 7 থেকে শুরু করবো না, 7 তো আছে, 8 দিয়ে শুরু করতে হবে। বুঝা গেছে? এটার ক্ষেত্রে একটু সতর্কতা হতে হবে, তাহলে ম্যাথ কিন্তু ভুল হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখানে 7 9 8, তাহলে আমার আগেটা তো শেষ হয়ে গেছে, তাহলে 7 9, হ্যাঁ। এবার যোগ করে দেন, এখানে যোগ করলে 9, 7 হচ্ছে কত 16, 16 আর 9 25, 25-এর 5, হাতে আছে 2, 10 18, 18 আর হচ্ছে 7 25, 5 হাতে আছে কত 2, এই 2 পাওয়ার জন্য আমরা এটা করছি, আমরা বুঝছেন। 11 18 26 6 হাতে আছে 2, 10 18 27 হাতে আছে 2, 10 সরি এটা ক্ষেত্রে 11 11 7 18, 18 আর হচ্ছে 7 25, 5 হাতে আছে 2, 10 18 26 6 হাতে আছে 2, 11 18 27, সরি হ্যাঁ 27 হাতে আছে 2, 10 18 25 5, হ্যাঁ এখানে কোন একটা শেষ করে দেই, হাতে আছে 2, 11 18 18 9 27 7 হাতে আছে 2, 10 11 19 19 9 হাতে আছে 1, 4 5 6 6 5 11, এটাই আমার অ্যান্সার। বুঝা গেছে? সুতরাং নির্ণয় উত্তর কত 11.9 7 5 7 6 5 7 6 কোনখানে, এটাই আমার অ্যান্সার। আরেকটা নিয়ম করার ক্ষেত্রে ওটা আমরা অন্য কোনো ক্লাসে নিয়ে নিব, ক্লাস কিন্তু বড় হয়ে যাচ্ছে, লাইফের প্রথম একাডেমিক ক্লাস নিচ্ছি, এই জন্য বেশি বড় করতে চাচ্ছি না আর। হ্যাঁ, এবার বিয়োগ করার ক্ষেত্রে সেম ভাবে আমরা বিয়োগটা করে নেব। টাইপ 5 বিয়োগ করো, দেখি অঙ্কটা কি বলছে। দেওয়া আছে আমার 8.243, 4 আর 3 এর উপরে কোনখানে, ঠিক আছে। পর অঙ্কটা কি আছে 5.24673, এটার উপরে কোনখানে। এখন দেখো আগে স্বদেশ আবৃত দশমিকে রূপান্তর করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে সলিউশন শুরু করে দিই, ঠিক আছে। এটাই এখান থেকে সলিউশন শুরু করে দিই। আবার লিখতে গেলে এখানে দেখো আমার এখানে অনাবৃত আছে সর্বোচ্চ সংখ্যক 2টা আছে, আর আবৃত আছে 2টা 3টা, তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, আর অনাবৃত আছে 2, দশমিকের পরে টোটাল 8টা অঙ্ক হবে। বুঝা গেছে? আর দশমিকের আগেরটা তো যা আছে তা। এখন লিখি আমরা 2 4 3, দশমিকের পরে 8টা,
তাহলে আমার 4 আর 3 হচ্ছে মানে আবৃত হচ্ছে, তাহলে 4 3 4 3 4 3 1 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এটা লাগতেছে না। আচ্ছা দেখেন, তাহলে পুনঃপুনিক পুনঃপুনিক, এটার দিকে তাকান। 5 2 4 6 7 3 6 7 3, পুনঃপুনিক পুনঃপুনিক, স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। এবার আমরা বিয়োগ করে দিব। কি করব? এবার বিয়োগ করব। আগেটা যোগ করছি, এবার বিয়োগ। এই ক্ষেত্রে আমরা যে সঠিক মানটা পাওয়ার জন্য দুই অঙ্ক কি করব, দুইটা অঙ্ক বাহারিয়ে নিব। এখন দেখ আমার এখানে 4 শেষ, কিন্তু মানে এখানে 4 পর্যন্ত গেছি মতন শেষ। এখন শুরু করতে হবে আমি 3 দিয়ে, 3 4, এখানে আমার তো ঠিকই আছে। আমার যাতে এখানে 6 7 দিয়ে শুরু, 6 7 আর লাগতেছে না, এই জন্য নিব না। এবার বিয়োগ করেন। 4 থেকে যদি 7 যায় তাহলে কত থাকে? 7। তারপরে 3 থেকে 7 যাবে, 3 থেকে 13 থেকে 7 গেলে 6। এবার আসেন, হাতে আছে 1, এটা 3 থেকে 4 থেকে 4 গেলে 0, 13 থেকে 7 গেলে 6, 14 থেকে 7 গেলে 7, তারপর 3, 13 থেকে 4 গেলে 9, 14 থেকে 8 গেলে 6, 13 থেকে 7 গেলে 6, তারপর হচ্ছে 14 থেকে 5 গেলে 9, 12 থেকে 3 গেলে 9, এখানে থাকে 8 থেকে 6 গেলে 2। তখন আমার সুতরাং নির্ণেয় উত্তর কত? 2.9966970, এটাই আমার অ্যান্সার। বুঝে গেছে? বিয়োগ কর। আমি একটা করে উদাহরণ করিয়ে দিচ্ছি, আপনারা পরেরটা বাকিগুলো দেখবেন, করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। এছাড়া প্র্যাকটিস না করলে হবে না। ম্যাথ মানে হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরে কিছু নাই। যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। তারপরে আমার কি আছে, এবার গুণ করতে বলছে। কি? 6 নম্বরে গুণ করো। এবার আমরা গুণ করব। আমরা দেখি আমার গুণ বলছে কি 4.3 পুনঃপুনিক, আরেকটা আছে 5.7 পুনঃপুনিক। এখন দেখেন, এটাকে আমাকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা তো জানি কিভাবে সাধারণ ভগ্নাংশ পরিণত করতে হয়। কি জানি? পুনঃপুনিক যদি থাকে উপরে লিখতে হবে কি দশমিক আর পুনঃপুনিক তুলে দিয়ে যা আছে তা। ঠিক আছে? এবার মাইনাস দিয়ে, মানে আবৃত অংশ বাদে অনাবৃত অংশতে যা আছে তা। অনাবৃত কত আছে? এখানে আছে 4, লিখলাম 4। তারপরে নিচে লিখবো কি? নিচে লিখবো যতটা পুনঃপুনিক, যত অঙ্কের উপরে পুনঃপুনিক আছে ততটা 9, একটার উপরে পুনঃপুনিক আছে তাহলে 9 একটা। আর দশমিকের পরে অনাবৃত অঙ্ক যতটা ততটা 0, দশমিকের পরে অনাবৃত অঙ্ক এখানে 0, তাহলে আমরা নাই, তাহলে আমরা 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা পাই, এটা গেলে 3 9, আর এখানে পাই 9। এটা আমার সাধারণ ভগ্নাংশ একটা হয়ে গেল। পরেরটাতে দেখি, যা আছে তা লিখে দিব দশমিক আর পুনঃপুনিক বাদে। মাইনাস দিয়ে কি লিখবো? অনাবৃত অংশ, অনাবৃত এখানে আছে 5, আর এখানে পুনঃপুনিক যতটা অঙ্কের উপরে আছে ততটা 9, একটার উপরে আছে একটা 9। পুনঃপুনিক বাদে অনাবৃত অংশ দশমিকের পরে নাই, তাহলে আমার 0 এর প্রয়োজন নাই। এখান থেকে আমি পাই কি
5 to 9। এখন এটাকে আমার কি, হ্যাঁ, গুণ করতে বলছে। এখন দেখো গুণ করবো কার সাথে, 399 গুণ কি 5 to 9। আবার গুণ করে দিলে যা হয় তা হচ্ছে, গুণ করে দেবেন আপনারা। ক্যালকুলেটরকে জিজ্ঞেস করবেন, ক্যালকুলেটর আপনাকে বলে দিবে। আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তাহলে আমি করে দিতাম। আগামী ক্লাসে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে আসবো। ভাগ সেম একই নিয়মে আমাকে ভাগটা করতে হবে। হ্যাঁ, গুণ করছি। এবার আমরা যদি ভাগ করি, টাইপ 7 ভাগ করো, একই নিয়ম প্রায়। ভাগ করার ক্ষেত্রে আমাকে অঙ্কগুলা কেমন, 7.32 কোনখানে, আরেকটা আছে 0.27 কি কোনখানে। এখন এদেরকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে আমরা এখানে পাই মানে পুনঃপুনিক আর হচ্ছে কি দশমিক চিহ্ন বাদে সব 3.2 মাইনাস কি অনাবৃত্ত অংশ 7 নিচে আছে, নিচে কি যতটা পুনঃপুনিক ততটা 9। কয়টা অঙ্কের উপরে পুনঃপুনিক, দুইটা, দুইটা 9। পুনঃপুনিক বাদে দশমিকের পরে 9, তাহলে শূন্যের প্রয়োজন নেই। এখান থেকে আমি কি পাই, 725 99। এখানে আসেন আমার দশমিক দশমিক আর পুনঃপুনিক বাদে যা আছে তুলে দিলাম 27, আর তারপরে পুনঃপুনিক বাদে অনাবৃত্ত অংশ আছে কত, 2 দিলাম 2, তারপরে নিচে আসবে যতটা পুনঃপুনিক যতটা অঙ্কের উপরে পুনঃপুনিক ততটা 9, তাহলে আমার আছে একটার উপরে একটা 9, আর পুনঃপুনিক বাদে অনাবৃত্ত অংশ আছে একটা, দশমিকের পরে একটা শূন্য। ঠিক আছে, এখন আমি এখানে পাইলাম 25, নিচে পাইলাম 90। এটাকে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। 72599 ভাগ কত, 2590। এখানে আমরা কি লিখতে পারি, 725 ডিভাইডেড বাই 999। ভাগটা আমরা উল্টে দিলে কি হবে, গুণ হবে না? হ্যাঁ, আমরা গুণ করি, 990 আর হচ্ছে 25। এবার আপনি ক্যালকুলেশন করার পরে যা হয় তা আপনি ক্যালকুলেটরে জিজ্ঞেস করলে আপনাকে অ্যান্সার বলে দিবে। এবার আমরা চলে যাব টাইপ 8-এ। টাইপ 8-এ কি বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো। কি 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। ঠিক আছে, আমাকে কত দিছে, কার দিয়ে দিল 12 এটা। এখন আমার ক্যালকুলেটর তো নাই, আচ্ছা দেখি, আমরা এটার বর্গমূল নির্ণয় করবো 4 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখন দেখো, আমাকে যদি অঙ্কটা নির্ণয় করতে হয়, 12 লিখলাম। আমার যে নর্মাল ভাগের ক্ষেত্রে আমার কি হয়, ভাগ করার পরে একটা অঙ্ক নামে না,
এখানে নামবে কি 4 দশমিক বর্গমূলের জন্য আমাকে 4 জোড়া শূন্য নিতে হবে। কয় জোড়া? 4 জোড়া কেন নিচ্ছি এটাই বলতেছি। এখন চলে আসলাম এখানে। হ্যাঁ, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। নর্মাল ভাগের ক্ষেত্রে আমরা যখন ভাগ করার শেষে বিয়োগ করি, বিয়োগ করার পরে উপর থেকে একটা সংখ্যা নামাই না, একটা নামাই না। আর যখন আমি বর্গমূল নির্ণয় করবো এখানে জোড়ায় জোড়ায় নামতে হয়, এই জন্য আমি 4 জোড়া নিছি। যত দশমিক বলবো তত জোড়া, ঠিক আছে? যত দশমিক বলবো তত জোড়া। আমি এখানে 4 জোড়া নিয়েছি, 4 দশমিক বলছে এর জন্য 4 জোড়া নিয়েছি, ঠিক আছে? এবার দেখেন, এরকম একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কি? এরকম একটা সংখ্যা দিয়ে আমার এই মানটাকে ভাগ করতে হবে, আর ওই সংখ্যাটাকে এখানে বসাতে হবে গুণ করে। হ্যাঁ, গুণ করে আবার এটা থেকে বিয়োগ করতে হবে। তবে এটার উপরে যাবে না, বললাম তো আমরা দুইটা নিয়ে কাজ করবো। এটার উপরে যাবে না, নিচে মানটা থাকবে কি এটা নিচে। এখন আমরা দেখি, এখানে সাপোজ ধরে নিলাম 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1, যদি 2 নেই 2 দিয়ে 2 গুণ করলে 4, যদি 3 নেই 3 9, যদি 4 নেই 4 গুণ করলে 16। বুঝে গেছে? এখন দেখেন, এটা করলে আমার 12 উপরে হয়ে যায়, আমাকে নিতে হবে কত? 3। কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। তাহলে এখানেও তো লিখবো 3 নাকি? এখানে কত? 3। এখন দেখেন, এটা দিয়ে এটাকে গুণ করেন, কত হয়? 9। 9 দিলাম, বিয়োগ করেন, বিয়োগ করার পরে কত? 3 থাকে। এখন এক জোড়া নামবে। এখন এখানে যা আছে তার ডাবল আমি ডান পাশে লিখবো। কত? তার ডাবল বাম পাশে লিখবো। 3 এর ডাবল কত? 6। 6 লিখলাম। এখন এখানে এরকম একটা সংখ্যা লিখবো, ওই সংখ্যাটা এখানেও লিখবো। আর এই পুরো সংখ্যাটা দিয়ে যে সংখ্যাটা এখন লিখবো ওই সংখ্যাটা এখানে তো থাকবে, থাকার পরে এখানে যে সংখ্যাটা হবে আর যেটা লিখবো এইটা দিয়ে গুণ করে ওই গুণটা গুণফল হবে কি এখানে। এখন দেখেন, এরকম একটা সংখ্যা আমরা চিন্তা করতে হবে। এখন দেখেন, আমি সাপোজ ধরে নিলাম এখানে কত? 1, এটার সাথে কত? তাহলে আমি যদি 1 দিয়ে গুণ করি 61, আমি যদি 2 চিন্তা করি, 2 দিয়ে যদি চিন্তা করি তাহলে 124। 3 দিয়ে যদি চিন্তা করি 8, 9, সম্ভবত এরকম। 4 দিয়ে যদি চিন্তা করি নীরব, ক্যালকুলেটর দে তো, ক্যালকুলেটর, ক্যালকুলেটর। তারপরে 5 দিয়ে যদি চিন্তা করি, না না না, চলো দেখি। 64 গুণ 4, 256। কত? 256। আর 5 দিয়ে গুণ করলে গুণ 5, 325। কত? 325। দেখেন 325, আমার 300 উপরে চলে গেছে, তাহলে আমার এখানে কত বসবে? 4। কত বসবে? 4। তাহলে আমি এখানে কত দেব? 4। ওই 4টা এখানেও দেব। আর এই 4 দিয়েই এখানে তো এটার ভিতরে যায় না, যেই 3-এর ভিতরে যায় না, উপরের সংখ্যা নামাইছে। সংখ্যা নামানোর জন্য আমাকে কি দিতে হবে? এখানে দশমিক আমি আগে দিতে ভুলে গেছি, সরি। হ্যাঁ, এখন 4 দিয়ে আমি এটাকে কি করব? গুণ করব। গুণ করার পর আমি কত পাই? 256। 256 বিয়োগ করো, বিয়োগ করার পর থাকে কত? 44। পরে দুইটা শূন্য নামাও। তারপর কত দিয়ে যাবে? এখন এইভাবে করতে আমার অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে শেষে একটা ট্রিক্স বলে দেব, বলে দিলে আপনারা নিজেরা করতে পারবেন। আমি এটা একটু এখানে লিখে রাখি, 3.4641। পরের সংখ্যাটা কত দিয়ে যাবে? পরের সংখ্যাটা যাবে 6 দিয়ে। হ্যাঁ, এখন এই যে এখানে 34, 34 ডাবল কত? 68। কত? 68। হ্যাঁ, পরে এটার ভিতরে কোন অঙ্কটা যাবে? এটা যাবে 6। হ্যাঁ, কীভাবে 6 যাবে আমি আপনাদেরকে বলবো।
পরের অঙ্কটা যাবে 6 দিয়ে। এখন দেখেন এটাকে আমরা 6 দিয়ে গুণ করি। 6 8 6 ইন্টু 6 41 16 41 16 বিয়োগ করেন, বিয়োগ 284 284। তারপরে আরো এক জোড়া শূন্য থাকে, ওইটার নামে নেই। এখন এটা ডাবল কত? 346 346 পুরো 2 692 কত? 692। এখানে এরকম একটা সংখ্যা বসাতে হবে, এখানে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করব। কোনটা যাবে? 4। কত বসাবো? 4। হ্যাঁ, 4 দিয়ে এবার গুণ করি এটাকে। 6924 ইন্টু 4 27696। কত? 27696। 27696। ঠিক আছে, বিয়োগ করেন, বিয়োগ 28400 404। পরের দুইটা অঙ্ক শূন্য আমরা নামাই নেই, এখানে করি আমি একটু। এখন এখানে তো 4, এটা ডাবল কত? আমার এখানে আছে কত? আমি এগুলো একটু মুছে নিই। আমার এখানে আছে 70400। ঠিক আছে, হ্যাঁ। এখানে এটা ডাবল কত? আমার এখানে আছে 3464। ডাবল হচ্ছে 6928। পরেরটা যাবে 1 দিয়ে, 1টা এখানে দিলাম, এখানে দিলাম, গুণ করলে তো এটাই হবে 69281। বিয়োগ করেন, 70400 মাইনাস 69281 হয় 1119। 4 দশমিক স্থান পর্যন্ত আমার নির্ণয় করা হয়ে গেছে। 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা হয়ে গেছে। এখন দেখেন একটা যে ট্রিক্সের কথা আমি বলছি, এখানে যে আমার পরে কোনটা নেব, কোনটা দিয়ে গুণ করব, বড় হয়ে যায় ছোট হয়ে যায়, এখানে কাজ করতে হয়েছে, অনেক সময় লাগবে না? হ্যাঁ, তখন আপনাকে যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে, আপনি ডিরেক্ট ক্যালকুলেটর চাপ দিয়ে তার বর্গমূলটা আপনি ক্যালকুলেটরে করে নেবেন। যে দেখেন 12 এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি, এই দেখেন আমাকে একটা অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, এই অ্যান্সারটা আমরা যত দশমিক বলে আমরা ওই তত দশমিক পর্যন্ত লিখে রাখবো। এবার যত সংখ্যা বলো, যার ক্ষেত্রে বলো, আমরা অত সংখ্যা লিখে রাখবো, তারপর এখান থেকে দেখে দেখে গুণ করে বসাই দেবো। ঠিক আছে, এই যে দেখেন আমাকে প্রথম 3 দিয়ে করছি, তারপরে 4 দিয়ে করছি, 641। বুঝছেন? এখান থেকে ক্যালকুলেটর দিয়ে আপনি আগে বের করে নেবেন, বের করে দিয়ে আবার এখানে লিখে দেবেন, আপনি মনে মনে রাখবেন অথবা সাইডে এক জায়গায় লিখে রাখবেন, তারপর আপনি এটা করবেন। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব পরের ম্যাথে, টাইপ 9-এ। টাইপ 9-এ কি বলছে? মূলদ ও অমূলদ সংখ্যা। টাইপ 9 মূলদ, মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয়। মূলত অমূলদ সংখ্যা নির্ণয়। এখন দেখো আমাকে প্রশ্ন বলে দিছে কি, √2 একটি অমূলদ সংখ্যা। ওনারা কি বলছে? √2 একটি
অম্লত সংখ্যা। এখন আমাকে এটা প্রমাণ করতে হবে, √2 যে অম্লত সংখ্যা এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা এখানে যদি একটু তাকাই, ওনারা এটার কথা বলছে। এখন দেখেন, আমি মনে মনে ধরে নিলাম ওনারা বলছে কি অম্লত সংখ্যা, আমাকে অম্লত সংখ্যা এটা প্রমাণ করতে হবে। আমি বললাম কি না, এটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি এটা হতে হয় √2, তাহলে কি হতে হবে, হয় পূর্ণ সংখ্যা হতে হবে অথবা কি ভগ্নাংশ সংখ্যা হতে হবে। আমি যদি বলি না এটা মূলদ, তখন এটা পূর্ণ সংখ্যা হতে হবে, না হয় ভগ্নাংশ সংখ্যা হতে হবে। যদি এই দুটোর মধ্যে একটা হয় তখনই মূলদ হবে, আর যদি না হয় তাহলে কি অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা করি, ধরি √2 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে, আমরা ধরে নিলাম। এখন দেখেন, একের বর্গ কত, একের বর্গ 1, 2 এর বর্গ কত, 2 এর বর্গ 4। হ্যাঁ, √2 থেকে একটু তাকান, √2 হচ্ছে আমার 1 আর 2 পূর্ণ সংখ্যা আছে, এটার মাঝামাঝি একটা মান না। দেখেন আমরা যদি এটা লিখি, √2 লেস দেন √2 লেস দেন √4। দেখেন এই যে এটা কিন্তু আমি এটাও লিখতে পারি, 1 লেস দেন √2 লেস দেন, এটা যদি ভাঙাই তাহলে আমি 2 পাই। এখন দেখেন 2 আর 1 আর 2 এই দুইটার মাঝে হচ্ছে কি √2। তো 1 আর 2 এর মাঝে পূর্ণ সংখ্যা আছে? হ্যাঁ, না, অগণিত কি আছে, দশমিক সংখ্যা আছে, অনেক ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু আমার পূর্ণ সংখ্যা তো নাই। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, সুতরাং √2 পূর্ণ সংখ্যা নয়। এটা থেকে আমরা কি জানলাম, √2 পূর্ণ সংখ্যা নয়। এবার আমরা কি নির্ণয় করব, এখন দেখবো আমরা এটা কি ভগ্নাংশ কিনা। তাহলে ভগ্নাংশ হতে আমাকে কি PQ আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, তখন আমরা ধরি √2 = P/Q। এখন দেখেন P/Q নোট আছে একটা, এগুলো কি পরস্পর সহমৌলিক, সহমৌলিক সংখ্যা, আবার স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আবার Q not is equal to 0, Q not is equal to 1। এই শর্তগুলো যদি ফিল আপ করে তখন আমার ওইটা কি হয়, ভগ্নাংশ সংখ্যা হয়। এখন তাহলে এই শর্ত আমার ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমি ধরে নিলাম এগুলা সমমৌলিক সংখ্যা, ধরি 2/3। এখন এটাকে আমরা যদি বর্গ করি, 2 এর বর্গ হলো 4, 3 এর বর্গ 9। এখন দেখেন এটা বর্গ করার পরও কি সমমৌলিকই আছে, পরিবর্তন হয়েছে, মানে সমমৌলিকই তো আছে। আচ্ছা, আমরা যদি এখানে উভয় পাশে বর্গ করি, বর্গ এখানে বর্গ করি P² Q², ঠিক আছে, তখন এটা চলে যায়, তখন আমার এখানে থাকে কি 2P² Q², এটাই তো। এখন আমি উভয় পাশে কি কিউ দ্বারা ভাগ করে দিই, কিউ দ্বারা যদি ভাগ করি, কিউ দ্বারা গুণ করব, কিউ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কিউ আর এখানে P², এখানে যদি কিউ দ্বারা গুণ করি একটা কিউ চলে যায় না নিচ থেকে, তাহলে একটা কিউ থাকে নাকি। এখন দেখেন এখানে আছে কি, এটা আছে সহমৌলিক, এটা আছে কি সহমৌলিক আছে, আর কিউ নট ইজ ইকুয়াল টু কি 0, কিউ নট ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন তাহলে আমার এটা আছে কি, আর কিউ কি স্বাভাবিক সংখ্যা, আগেরটা ছিল কি 2, 2ও তো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। স্বাভাবিক পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমি আরেকটা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যাকে গুণ করি তাহলে এটা কি থাকবে, স্বাভাবিক পূর্ণ সংখ্যাই তো হবে নাকি। আর এটা আমার আছে কি,
এটা তো আছে ভগ্নাংশ নাকি? এখন ভগ্নাংশ আর এটা হচ্ছে কি স্বাভাবিক, দুইটা এক হয়েছে? হ্যাঁ, না, একটা হচ্ছে ভগ্নাংশ, একটা হচ্ছে sorry, এটা হচ্ছে কি স্বাভাবিক পূর্ণ সংখ্যা। এখন একটা আছে ভগ্নাংশ, একটা আছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা। তখন এই দুটো তো এক না। এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, সুতরাং রুট টু কে কি পি বাই কিউ আকারে লেখা যায় না। রুট টু কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এটা একটা কি, সুতরাং এটা ভগ্নাংশ সংখ্যা নয়। তো আগে পূর্ণ দেখলাম কি পূর্ণ সংখ্যা নয়, এখানে ভগ্নাংশ সংখ্যা নয়, তাহলে এটা কি অম্লত সংখ্যা। ঠিক আছে, লিখে দিবেন সুতরাং সুতরাং অম্লত সংখ্যা, রুট টু অম্লত। বুঝছেন? এটাই অ্যান্সার। আমরা যদি পরবর্তী ম্যাথে দেখি, চলে যাবো আমরা পরবর্তী ম্যাথে। কি আছে ওখানে? এই টাইপের আরো একটা ম্যাথ আছে, ওগুলো আসার মতো, অন্য ক্লাসে নিব। আমি অন্য টাইপে চলে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী টাইপে কি বলছে? টাইপ 10 বলছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে কি হয়? যোগফল একটি, এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা দেখি 1 2 3 4, এক যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা 3 দুগুণে 6, তারপরে 4 6 24, যোগ 1 25, 25 5 স্কয়ার, এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না? এটাই বলছে আমাকে। এটাই প্রমাণ করতে হবে এখন। আচ্ছা, ধরি ধরি ক্রমিক সংখ্যাগুলো, ধরি ক্রমিক সংখ্যাগুলো প্রথমটা যদি এক্স হয়, পরেরটা কি এক্স প্লাস ওয়ান, পরেরটা হচ্ছে এক্স প্লাস টু, পরেরটা হচ্ছে এক্স প্লাস থ্রি, নাকি? এগুলোর গুণফলের সাথে এক কি করবো? যোগ করবো। আচ্ছা, আমি গুণ করি। এক্স প্লাস ওয়ান গুণ এক্স প্লাস টু গুণ এক্স প্লাস থ্রি যোগ ওয়ান। এখন আমার গুণ করার সুবিধার্থে আমি সবচেয়ে ছোটটা দিয়ে বড়টাকে গুণ করি। তাহলে এই পাশে নিয়ে আসি আগে, পরে গুণটা করি। 3, এখানে দেয় কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়ান। এখন এটাকে গুণ করি, এক্স স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে 3x, তারপরেরটা এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে 2x আর হচ্ছে 1x বাই 3x, আর এখানে 1 আর 2 গুণ করলে 2, এখানে থাকে 1। আচ্ছা, আমরা এক্স স্কোয়ার প্লাস 3x এটাকে আমরা এ বি একটা ধরে নিই। এক্স স্কোয়ার প্লাস 3x ম্যাথ করার সুবিধার্থে আমরা এটাকে এ ধরে নিলাম। ঠিক আছে, এই পুরোটাকে এ ধরে নিলাম, ধরি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এ, এখানে আছে এ প্লাস টু প্লাস ইন্টু প্লাস কত ওয়ান, এটা দিয়ে এটাকে গুণ করি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। ঠিক আছে, তখন আমি এটাকে কি লিখতে পারি?
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্র পড়ে না, কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যা হয়েছে না, প্রমাণিত, প্রমাণিত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।